আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের ৮ নম্বর পার্ট। আর আজকে তো সবার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তো আমার যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তা একটু কমেন্টে জানাইও। আর সব থেকে মূল কথা, রেজাল্ট কোনো কিছু নির্ধারণ করতে পারে না। তো যাই হোক, রেজাল্ট ভালো হোক বা খারাপ, কেউ মন খারাপ করবা না। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কলেজে এসে কলেজ গেট দিয়ে ঢুকার পর এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি কলেজে ঢুকে মামুন সেখানে বসেছিল। সেই দিকে যাওয়ার পথে হঠাৎ কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শুভ, তুমি এতদিন কোথায় ছিলে? জানো তোমাকে ছাড়া আমার প্রতিটা মিনিট ঘন্টার মতো যাচ্ছে, আর প্রতিটা ঘন্টা দিনের মতো করে যাচ্ছে। আমি বললাম, এই মেয়ে কে আপনি? জানা নেই কথা নেই, হুট করে আমাকে জড়িয়ে ধরলেন কেন? ছাড়েন আমাকে। মেয়েটি বলল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি নীলা, আর আমি তোমাকে ছাড়বো না। অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছি। আমি নীলা নাম শুনে তাকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দিলাম। আমি বললাম, আপনার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? নীলা বলল, আমি আমার জিনিস জড়িয়ে ধরেছি, তাতে কি সাহস লাগে নাকি? আমি বললাম, আপনার জিনিস মানে? আমি কি আপনার কোলবালিশ নাকি? নীলা বলল, তাই তো তুমি আমার। আমি বললাম, আরে রাখেন আপনি কোন অধিকারে আমাকে জড়িয়ে ধরছেন? নীলা বলল, কোন অধিকার মানে? তুমি আমার বিয়ে, তাই? আমি বললাম, সকালে মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে কলেজে আসছেন, তাই না? নীলা বলল, কি আমাকে কি গাঁজাখোর মনে হয় তোমার? আমি বললাম, তাই তো মনে হয়, তা না হলে উল্টাপাল্টা কথা বলতে পারতেন না। নীলা বলল, আমি কি উল্টাপাল্টা কথা বললাম? আমি বললাম, এই যে আপনি বললেন আমি আপনার বিয়ে। নীলা বলল, তো আমি ঠিকই তো বলছি, তুমি তো আমার বিয়ে, সেটা 2 বছর আগে থেকে। আমি বললাম, দেখেন এটা কলেজ, এখানে মাতলামি করার কোনো মানে আসে না। আমি আপনাকে চিনিও না, আর মাতলামি করলে বাড়ি গিয়ে করেন যত সব ফাউল। এটা বলে আমি নীলাকে বাঁশ কাটিয়ে চলে আসতে লাগলাম। তখনই নীলা আমার হাত ধরে বলল, শুভ, তুমি এমনটা করছো কেন? আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ একটিবার আমাকে মেনে নাও, কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। আমি যে তোমাকে সত্যি ভালোবাসি, তোমাকে না পেলে আমি মরে যাব। আমি নীলার হাত এক ঝাটকা দিয়ে ছাড়িয়ে বললাম, দূরে গিয়ে মর। তোর মতো লোভী মিথ্যাবাদী ছলনাময়ী মেয়ে একটা চলে গেলে পৃথিবী থেকে একটা আবর্জনা চলে যাবে। এই বলে চলে আসলাম ক্লাসে, আর মামুনকে ইশারায় বললাম চলে যেতে ক্লাসে। আমি মনে মনে বললাম, ভাগ্যিস জেরিন নেই, যদি থাকতো কি যে হতো আল্লাহ জানে। আসলে তারা কাল জার্নি করে অনেক ক্লান্ত, তাই কলেজে আসিনি। এইদিকে নিয়াল দেখতে পেল আমি নীলাকে আর পছন্দ করছি না, অবহেলা করছি, তাই সে তার লোকদের মানা করে দিল আমাকে মারতে। আর বলছে, আমি যতদিন না তোদের বলবো ততদিন যেন মারবি না, ওকে বস? এইদিকে নীলা আমার এমন ব্যবহার দেখে বলতে লাগলো, তুমি শুভ আমাকে যত অবহেলা করো না কেন, শেষ পর্যন্ত তুমি আমার হবে। ফাইনাল পরীক্ষাটা দিয়ে নি, তারপর থেকে আমার খেলা শুরু হবে, দেখে নিও। এই বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল নীলা। এইদিকে মামুন বলল, মামা তুই বেঁচে গেলি, আজ জেরিন আসেনি, যদি থাকতো তাইলে কি যে হতো আল্লাহ জানে। আমি বললাম, মামা আমিও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ বাঁচাইছে। মামা তুই কিন্তু আবার বলে দিস না। মামুন বলল, যা শালা, আমি কি এমন? আমি তোর বন্ধু, তাই না? আমি বললাম, তুই তো আমার বন্ধু, তাই বলবি। মামুন বলল, কি যে বলিস না, বন্ধুরা কি বাঁচাতে পারে? বন্ধুরা তো থাকে একটু আরেকটু বাঁচ দিতে। আমি বললাম, ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। মামা তোর পায়ে পড়ি, এমনটা করিস না প্লিজ, তুই বল কি করতে হবে আমায়? মামুন বলল, বেশি কিছু না, একটু রেস্তোরাঁতে নিয়ে গিয়ে হালকা পাতলা খাওয়ালেই হবে। আমি বললাম, ও আচ্ছা, হালকা পাতলা? শালা একটা রাক্ষস তুই, আবার হালকা খাবি, তাই না? মামুন বলল, ওই বেশি ইনসাল্ট করবি না, তা না হলে বেশি কমু না, শুধু কমু। আমি বললাম, থাক মামা, আর কিছু কইতে হবে না, তুই হালকা পাতলা খাস। মামুন বলল, এই তো আমার লক্ষ্মী বন্ধু। আমি বললাম, হয়েছে, আর আদর দেখাতে হবে না, এখন ক্লাস কর। আমি তো মনে মনে বলতাছি, মামা একেবারে পেট ভরে খাওয়ামো দেখিও। এটা বলেই দুইজন ক্লাস করতে লাগলাম। তারপর একে একে সব ক্লাস করে মামুনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। আমি বললাম, মামা নে কি খাবি খা। মামুন বলল, আচ্ছা ওয়েটারকে ডাক দিই, কেমন?
তারপর মামুন ওয়েটারকে ডাক দিয়ে বলতে লাগলো, ভাই 3 প্লেট বিরিয়ানি, 3টা বার্গার, 3টা পিৎজা, 2টা লেগ পিস, না 3টা লেগ পিস, 3টা দই, ব্যাস এগুলো, বেশি কিছু না। এতে বলে কি এগুলো কি বেশি কিছু না? আচ্ছা মামা, তুই সব 3টা কেন নিলি? আমরা তো 2জন। মামুন বলল, আরে হালা, এটা বুঝোস না, একটা করে তুই আর 2টা আমি। আমি বললাম, ওরে বাটপার, তুই তো আজ আমারে দিয়া থালা বাসন মাজানোর প্ল্যান করে আসছিস মনে হয়। মামুন বলল, আরে মামা, বন্ধুর জন্য এটা করতে পারবি না? আমি বললাম, আচ্ছা করবো নি, নে তোর খাবার চলে আইছে, খাওয়া শুরু কর। মামুন বলল, মামা তুইও শুরু কর। তারপর মামুন আর আমি খাওয়া শুরু করলাম। আর এইদিকে এতে খাদকের মতো খাচ্ছে, মনে হয় আজ 3 দিন ধরে না খেয়ে আছে। আমার খাওয়ার সময় মাথায় একটা বুদ্ধি আসলো, তাই দেরি না করে বুদ্ধিটা কাজে লাগালাম। আমার খাওয়া দাওয়া শেষ করার পর মামুন চা অর্ডার দিল। তখন আমি বললাম, মামা পিছনের মেয়েটাকে দেখ। মামুন বলল, আরে মামা, তুই আমাকে দেখতে বলছিস? আমি তো আরো আগে থেকেই দেখছি মামা, সেই সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তখনই মেয়েটা উঠে চলে গেল। মামুন বলল, যা বাবা, চলে গেল শালি। তারপর আমরা চা খেয়ে বিল দিতে গেলাম। শালার বিল দেখে আমার মাথায় হাত, 2000 টাকা বিল। তারপর আর কি, অনেক কষ্ট করে আস্তে আস্তে পকেট থেকে টাকাগুলো বের করে দিয়ে দিলাম। তারপর মামুনকে বিদায় দেওয়ার সময় বললাম, মামা বেঁচে থাকলে কাল কলেজে দেখা হবে। মামুন বলল, আচ্ছা মামা। তারপর যে যার বাসায় চলে গেলাম। একটু পর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আম্মুকে বলে দিয়েছিলাম বাইরে থেকে খেয়ে এসেছি। বিকালবেলায় বুকে ভারী কিছু অনুভব করতে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলতে দেখতে পেলাম জেরিন আমার বুকে ঘুমাচ্ছে। কি নিষ্পাপ মায়াবী চেহারা, মনে হচ্ছে আমার বুকে একটা বাচ্চা ঘুমাচ্ছে। আমি তো জেরিনের ঘুমন্ত চেহারা দেখে আবার তার উপর ক্র্যাশ খেয়ে গেলাম। পড়েছি তোমার এই ঘুমন্ত মায়াবী চেয়ারের মায়াতে, কাটে না এই মায়াবেলা অবহেলাতে। পড়তে চাই তোমার এই মায়াবী চেয়ারের প্রেমে, আর তুমি থাকবে আমার মনের গহিনে গহিনে প্রিয়। ওই ওই এইভাবে কি দেখো? আমি বললাম, তোমার ঘুমন্ত চেহারা। জেরিন বলল, ও তাই বুঝি? আমি বললাম, আচ্ছা কখন আসলাম? জেরিন বলল, এই তো একটু আগে, যখন তুমি ঘুমিয়েছিলে তখন। আমি বললাম, ও তোমাকে আমি কি বলছি মনে নেই? জেরিন বললাম, মনে আছে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি বললাম, আচ্ছা তুমি যে আমার রুমে এসে আমার বুকের উপর শুয়ে আসো, এটা কি ঠিক? আমরা কিন্তু এখনো স্বামী স্ত্রী না, বুঝলে? জেরিন বললাম, তাতে কি হয়েছে, একদিন বিয়ে হবে তাই না? আমি বললাম, তখন দেখা যাবে, এখন কিন্তু হয়নি, বুঝলে? আর আমি গাড়িতে বলেছিলাম তোমাকে, পরীক্ষার আগে কোনো দেখা করতে পারবো না, আমাকে দেখলে কথা বলতে পারবে না, আর শুধু রাতে ফোনে একটু কথা হবে। তুমি কিন্তু আমার কথায় রাজি ছিলে। জেরিন বলল, আমি পারবো না এত কিছু মানতে, আমি তোমার কাছ থেকে এত দূরে থাকতে কষ্ট হয়, আর তার চেয়ে চলো আজকে বিয়ে করে ফেলবো। আমি বললাম, দেখো পাগলামি করো না, শুধু একটা মাস কষ্ট করো, তারপর সব ঠিক হয়ে যাবে, বললাম তো, তখন তুমি যেটা বলবে সেটা হবে। জেরিন বলল, আচ্ছা আমি মানবো, কিন্তু আমাকে প্রতি শুক্রবারই ঘুরতে নিয়ে যেতে হবে। আমি বললাম, আচ্ছা নিয়ে যাব, তবে রাতে ফোনে কথা বলা ছাড়া বাইরে অন্য কোথাও বা আমাদের বাড়িতে আসতে পারবে না। জেরিন বলল, আচ্ছা আসবো না, একটু মন খারাপ করে। আমি বললাম, গুড গার্ল। আচ্ছা তুমি নিচে যাও, আম্মুর সাথে কথা বলো, আমি রেডি হয়ে নিচে এসে তোমার বাসায় দিয়ে আসবো, কেমন? জেরিন বলল, বাসায় দিয়ে আসবে মানে? আজ আমি আসছি তোমার সাথে ঘুরতে, আর আজ তোমার সাথে ঘুরে বাড়ি যাব, তার আগে না। আমি বললাম, ও আচ্ছা, আমি রেডি হয়ে আসি, তুমি নিচে যাও। জেরিন বলল, নিচে কেন যাব? এখানে থাকলে কি হবে? দেখছেন কি ফাজিল মাইয়া, কথা সে কি বলে, এখানে থাকবে। আমি বললাম, এই ফাজিল, তুমি বেশি কথা বলো, আমি কিন্তু ঘুরতে নিয়ে যাব না। জেরিন বলল, আচ্ছা বাবা যাচ্ছি, তাড়াতাড়ি আসবে কিন্তু। এই বলে জেরিন চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। ততক্ষণে আপনাদের একটা কথা বলি, আসলে আমি জেরিনকে বাইরে আমার সাথে কথা বা ঘোরাঘুরি করতে মানা করছি, কারণ তার উপরে একটু বিপদ আছে, তাই মানা করছি। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে জেরিনকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা রিক্সা নিয়ে একটা পার্কে চলে আসলাম, কিন্তু জেরিন আমাকে পার্কে ঢুকতে দিচ্ছে না, বলছে একটু দাঁড়াতে। তারপর আর কি, একটু দাঁড়াতে দেখলাম মনি আর মামুন রিক্সা করে এসে আমাদের সামনে দাঁড়ালো। তখন আমার চোখ গেল মামুনের উপর। বেচারার অবস্থা দেখে নিজের হাসি পাচ্ছে। আমার কাছ থেকে যতগুলো খাবার খেয়েছে মনে হয় ততগুলো বের করে দিছে। তারপর মামুনরা নামতে আমি গিয়ে মামুনের কাঁধে হাত থেকে বললাম, তো মামা কি অবস্থা? মামুন বলল, শালা অবস্থা জিজ্ঞেস করছিস বাস দিয়ে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোকে যেন তোর বউ এমন ভাবে পিটাই, শালা দেখ পুরো গাল লাল করে ফেলছে, দাঁত মনে হয় ভেঙে গেছে, আর কত জায়গায় না মারছে, তোকে কিভাবে যে দেখাই। আমি বললাম, তা ঠিক হয়েছে, টাকা তাহলে উসুল হয়েছে। মনি বলল, এই তোমরা কি হুসুস করছো? চলো ভিতরে যাই। আর মামুন নে, তুই যদি আর কোনো মেয়ের দিকে তাকাস তাইলে তোর চোখ তুলে মার্বেল খেলমু। মামুন বলল, না বাবা না, এই জীবন থাকতে আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। মনি বলল, এই তো গুড বয়, এখন চল ভিতরে। তারপর আমরা সবাই ভিতরে যেতে লাগলাম। এখন আপনাদের একটা কথা বলি, মামুনের এই অবস্থা হওয়ার কারণ হলো, যখন আমি বলছি মামা দেখ মেয়েটা কি সুন্দর, তখন থেকে একটা রেকর্ড করছিলাম।
আমি আমারটা কেটে সব ওর কথা রেখে মনিয়াপুর কাছে পাঠিয়ে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় যার যার বাসায় চলে গেলাম। এইভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে আমি জেরিনকে যেইভাবে বলছি সেইভাবে আমার কথা শুনছে। আমরা কলেজে দেখা হলে কথা বলতাম না, কারোর দিকে তাকাতাম না, এবং আমিও জেরিনের কথা মতো প্রতি সপ্তাহে ঘোরাঘুরি মজা করতাম। কিন্তু আমার একটা কথা মাথায় ধরছে না, নীলাকে আমি কলেজে এই 15 দিন একবারও দেখিনি। তার কি হয়েছে সেটা জানার প্রয়োজন মনে করিনি আমি। আজ থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই প্রথম দিন মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে গেলাম। আমি আর মামুন একসাথে পড়েছি। সে আমার এক টেবিল সামনে আর আমি তার পিছনে। দুইজন একে অপরের সাথে কথা বলে ভালোভাবে লিখে প্রথম পরীক্ষা শেষ করলাম। এইভাবে আমি আর মামুন দুইজন মিলেমিশে সব পরীক্ষা ভালোভাবে দিলাম। আরে দুইজন মিলে মানে আমি আর মামুন একটা চুক্তি করেছিলাম, সিলেবাসের অর্ধেক মামুন পড়বে আর অর্ধেক আমি। তারপর আমার যেটা কমন পড়বে সেটা মামুনকে, আর মামুনের যেটা কমন পড়বে সেটা আমাকে দেখাবে। বুদ্ধিটা কেমন জানাবেন। এইদিকে আমার পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পর জেরিনের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর জেরিন আমাদের এখানে শুধু ক্লাস করার জন্য এই কলেজে ট্রান্সফার হয়েছে। পরীক্ষা দিবে তার ওখান থেকে। আর জেরিন চলে যাবে। মনটা খুব খারাপ। এই 15 দিন কেমনে তাকে না দেখে থাকবো, তার সাথে কথা না বলে থাকবো। আমার দিন চলবে কেমনে? যখন থেকে তুমি আমার জীবনে পা রেখেছো, তুমি আমাকে ভালোবেসে উষ্ণতা এবং প্রচুর মূল্যবান সময় দিয়ে সজ্জিত করেছো প্রিয়। মনটা বলতে চাইছে জেরিন তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু বলতে পারছি না। এটা তার ক্যারিয়ারের ব্যাপার, আর চলে যাবে। তাই থেকে বিদায় দিতে আমি রিয়েলিটি শোনে আসছিলাম। এখন বিকাল 4:30, 5টা বাজে ট্রেন ছেড়ে দিবে। এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে। জেরিন অনেক কান্নাকাটি করছে, এমন মনে করছে যেন আমাদের আর দেখা হবে না। জেরিন আমাকে জড়িয়ে ধরে বলছে, ওই শুভ, আমি যাবো না, আমার পরীক্ষা দেওয়া লাগবে না, আমি তোমার কাছে থাকতে চাই। আমি আর কিছু চাই না, তুমি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। আমি বললাম জেরিন পাগলামো করিও না প্লিজ, পরীক্ষার পরে তুমি আবার আমার কাছে চলে এসো। বেশি দিন না তো, 15 দিন, একটু কষ্ট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। জেরিন বলল, আমি না তোমাকে একা ছাড়তে মন চাইছে না। যদি তোমাকে হারিয়ে ফেলি, তুমি যদি অন্য কারো হয়ে যাও, তখন আমার কি হবে? এই তখন কিন্তু আমি আর বাঁচবো না, এই বলে দিলাম। আমি বললাম, এই পাগলি, তুমি আমাকে হারাবে কেন? আমি তোমার থাকবো, তোমার আছি, আজীবন তোমার থাকবো। আর ভুলো মরার চিন্তা করো না, তুমি মরে গেলে আমার কি হবে? জেরিন বলল, সত্যি বলছো তুমি আমার থাকবে? আমি বললাম, সত্যি 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 3 সত্যি। এখন সুন্দর মতো বাড়ি গিয়ে মন দিয়ে পরীক্ষা দিবা, কেমন? জেরিন একটা হাসি দিয়ে বলল, আমি বললাম, এই ট্রেন ছেড়ে দিবে, তাড়াতাড়ি ওঠো গিয়ে। জেরিন বলল, না উঠবো না, আগে আমার কপালে একটা পাপ্পি দাও, পাগলি একটা। তারপর আমি জেরিনের কপালে আলতো করে একটা পাপ্পি দিয়ে বললাম, হয়েছে এইবার, এখন ট্রেনে উঠো গিয়ে। জেরিন বললাম, হয়েছে। এটা বলে জেরিন আমার গালে কিস করে ট্রেনে উঠে গেল। এটা কি হলো? জেরিন ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে দিছো আর আমারটা বাকি থাকবে কেন? আমিও দিয়ে দিলাম। আমি মুচকে একটা হাসি দিয়ে হাত ইশারায় জেরিনকে বিদায় দিয়ে দিলাম, আর জেরিনও আমাকে বিদায় দিচ্ছে। আমি যতদূর জেরিনকে দেখছিলাম ততদূর জেরিনের দিকে তাকিয়েছিলাম। জেরিনের সাথে আমার অল্প দিনের প্রেম হলো, আমার মনে হয় আমি তাকে 1000 বছর আগে থেকে ভালোবাসি। সে যত দূরে যাচ্ছে, আমার মনে হয় আমার প্রাণটা দূরে চলে যাচ্ছে। একদিন আপনার এমন কারোর সাথে দেখা হয়ে যাবে যে আপনার অতীত নিয়ে চিন্তা করবে না, কারণ সে আপনার ভবিষ্যৎ হয়েই আপনার সাথে থাকতে চাইবে। জেরিন এমনই। আমার প্রিয় ভালোবাসা, তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটা মিনিট আমার লাইফে এক অসাধারণ স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি সবসময় তা করব এবং সবসময় তোমাকে ভালোবেসে যাব, তুমি যত দূরে যাও না কেন। তারপর জেরিনকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকলাম। মন খারাপ, কিছু ভালো লাগছে না, তাই ফোনটা বের করে গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে রাত 9টা বেজে গেল, আমি টেরও পেলাম না। তখন আম্মু খাবার খেতে ডাকলো, তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফোন টিপতে জেরিন কল দিল, মনে হয় বাসায় চলে গিয়েছে। আমি বললাম, হ্যালো, বাসায় গিয়েছো? জেরিন বলল, খাওয়া দাওয়া হয়েছে? আমি বললাম, হয়েছে। তোমার? জেরিন বলল, হয়েছে। এই শোনো না, আমার এখানে ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে যাও। আমি বললাম, এই জেরিন, মাত্র 15 দিন, এরপর একেবারে নিয়ে আসবো। এখন ভালোভাবে পড়ো আর ভালো রেজাল্ট করতে হবে। আরেকটা কথা। জেরিন বলল, কি? আমি বললাম, আমার আব্বু বলেছে তুমি আমাকে বিয়ে করতে হলে পরীক্ষায় A+ পেতে হবে, তা না হলে বিয়ে দিবে না। জেরিন বলল, কি? এটা বলছে? তাহলে ফোন রাখো জান, তোমার সাথে একেবারে পরীক্ষা শেষ হলে কথা বলবো। আমি বললাম, তোমার আবার কি হলো? জেরিন বলল, ওমা, তোমার সাথে এইভাবে কথা বললে A+ পাবো নাকি? এখন রাখো, তোমাকে বিয়ে করতে হলে আমাকে যে করেই হোক A+ আনতে হবে। এই ফোন রাখো রাখো বলে আমাকে একটা কিস দিল। 15
15 দিনের কিস একদিনে দিয়ে দিলাম, কিছু মনে করো না, আমাকে A+ আনতে হবে, আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিল। এইদিকে তার এইরকম কথা শুনে আমি হাসবো নাকি কান্না করব আমি নিজেও ভাবতেছি। সে আমাকে পাওয়ার জন্য এইরকম পাগল, ভাবতে অবাক লাগছে। আসলে বাবা এমন কোনো কথাই বলিনি। আমি যদি এমন না বলতাম তাইলে সে আমার সাথে প্রতিদিন কথা বলতে চাইতো, আর কথা বলতে না পারলে ওর পড়ালেখার সমস্যা হতো, তাই এমনটা বললাম। এগুলো বলতে বলতে ঘুমিয়ে গেলাম, কারণ কাল থেকে আব্বুর অফিসে যাব। এখন তো কলেজ বন্ধ, তাই আব্বু বলছে অফিসে যেতে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে আব্বুর সাথে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে যাওয়ার পর আমি আব্বুর সাথে থাকলাম, কারণ আমার কোনো কাজ নেই। আব্বুর সাথে থেকে আব্বুর কাজে সাহায্য করতে পারি কিনা দেখি, এবং আমি আব্বুর সাথে থাকলে আমিও কিছু শিখতে পারবো। এইভাবে অফিসে যাওয়া আসা, মামুনের সাথে কথা বলা, আর জেরিনের সাথে কথা বলতে না পারার বেদনা নিয়ে আমার 16 দিন কেটে গেল। এই 16 দিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, কারণ প্রতিদিন ইচ্ছে করতো জেরিনের সাথে কথা বলতে, কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারিনি। অনেক চিন্তা হতো আমার, জেরিন কিভাবে পরীক্ষা দিচ্ছে। জেরিনের চিন্তায় আমার ঘুম সহজে হতো না। আজ থেকে আমাদের কলেজ খুলবে, তাই সকালবেলা নাস্তা করে ফ্রেশ হয়ে কলেজে ঢুকতেই আমার সাথে এমন কিছু হবে আমি মোটেও ভাবতে পারিনি। আমি কলেজে ঢুকে আমাদের আড্ডায় যাচ্ছিলাম, তখন হঠাৎ করে নীলা আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছো? আমি বললাম ভালো, আপনি? নীলা বলল আমিও তো ভালো আছি। আমি বললাম কিছু বলবেন? নীলা বলল কিছু তো বলতেই আসছি, না হলে কি আসতাম? অনেকদিন তোমার সাথে কথা বলিনি, শুধু পরীক্ষার জন্য। অনেক দিনের কথা আজ একসাথে বলবো। আমি বললাম কি বলবেন বলেন, আমার ক্লাস আছে। নীলা বলল বলছি, তার আগে একটা কাজ আছে, ওটা করে নি। আমি বললাম কি কাজ? তারপর নীলা যেটা করলো সেটা আমি ভাবতেও পারিনি, কারণ নীলা আমার সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, আমি জানতাম না ভালোবাসা কি, বুঝতাম না ভালোবাসার মানে, কিন্তু তুমি যেই দিন থেকে আমার জীবন থেকে দূরে সরে গিয়েছো তখন থেকে আমি বুঝতে পেরেছি ভালোবাসার মানে কি। তুমি হয়তো ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছ থেকে বেশি কিছু চাই না, আমি শুধু চাই প্রতি রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। আমি চাই চাঁদের রাতে তোমার পাশে বসে তোমার সাথে মধুর সুরে গল্প করতে। নীলা আমার দিকে মায়াবী চাহনিতে তাকিয়ে বলল, দিবেন কি আমাকে এই অধিকার? এইদিকে জেরিন আমাকে সারপ্রাইজ দিতে আমার কলেজে আসতে লাগলো। এইদিকে আমি নীলার কথা শুনে বলতে লাগলাম, আমি ভালোবাসা কি বুঝতাম না, আপনি এসে আমার জীবনে ভালোবাসার বীজ বপন করেছেন। আমি তখন ভালোবাসা কি সেটা বুঝতে পেরেছিলাম, আমি মায়া কি সেটা অনুভব করতে পারতাম না, আপনি আমাকে অনুভব করতে শিখিয়েছেন। আবার আমি অবহেলা কি সেটাও বুঝতে পারতাম না, আপনি আমাকে অবহেলার অনুভূতিটাও বুঝিয়েছেন। মানুষ মায়ে পড়লে এতটা পাগল হয়ে যায় যে এটা মানুষ এতটা অবহেলার পরও কুকুরের মতো পিছনে পড়ে থাকে, তা আমি জানতাম না। সেটা আপনি আমাকে জানতে সাহায্য করেছেন, এটার জন্য ধন্যবাদ। আর সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। নীলা একটু কান্না মুখে বলল, প্লিজ তুমি এমনটা করো না। আগে যেটা করেছিলাম সেটার জন্য আমি অনেক লজ্জিত এবং ক্ষমাপ্রাপ্তি। তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, কথা দিচ্ছি আর এমনটা করবো না। আমি বললাম, দেখো কুকুরের লেজ আপনি যতটা টেনে সোজা করতে চান না কেন ঠিক ঘুরে ফিরে বাঁকা হয়ে যাবে, ঠিক তেমনটা আপনি। আর তার থেকে বড় কথা, আমি যতটুকু জানি আপনি সম্পত্তির লোভে অনেক কিছু করতে পারেন, না জানি কতজনের সাথে। নীলা বলল, শুভ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তোমার সাহস কি করে হয় এমন কথা বলার? আমি বললাম, এটা সাহস না, এটা বলতে আপনি আমাকে বাধ্য করেছেন। এটা বলতে হঠাৎ নীলা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান কতদিন তোমার সাথে কথা হয়নি, আমরা চলো আজ দুইজন মিলে অনেক ঘোরাঘুরি করব, অনেক জায়গায় যাব, অনেক মজা করব। আমি তো তার এমন কথা শুনে আরেকটু অবাক হলাম, এটার আবার কি হলো কি, হঠাৎ এমনটা করলো কেন? তখন আমি কিছু একটা মনে করে তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলাম, আপনার সাহস তো কম না, আমাকে জড়িয়ে ধরেন, আমি আপনার কোন কালের জান লাগি? এটা বলতেই কেউ আমাকে পিছন থেকে কলার ধরে টান দিয়ে তার দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। বাহ বাহ, আমি তো না আসলে এইসব কিছু দেখতেই পেতাম না। আমি বললাম, জেরিন তুমি এখানে? জেরিন বলল, আমি আসছিলাম তোকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো সারপ্রাইজ পেয়ে গেলাম। আমি বললাম, জেরিন আমার কথাটা একটু শোনো। জেরিন বলল, রাখ তোর কথা, আমি তোর কোনো কথাই শুনবো না। এই বলে জেরিন আমার কলার ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসলো। আমি বললাম, জেরিন আমার কথা শোনো। জেরিন বলল, আরেকবার যদি একটা কথা বলিস তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, চুপচাপ আমার সাথে চল। এতদিন আমার ভালো চেহারা দেখেছিস, আজ থেকে অন্য চেহারা দেখবি। জেরিন যখন আমাকে এই কথাগুলো বলছিল আমি তার চোখের দিকে খেয়াল করে দেখলাম তার চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে, আর আমি এটা দেখে ভয়ে চুপ হয়ে গেলাম। আর জেরিন একটা রিক্সা ডাক দিয়ে আমাকে কলার ধরে টান দিয়ে রিক্সায় উঠিয়ে আমার হাত ধরে রাখলো, এমনভাবে হাতটা ধরে রাখলো তার মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। এইদিকে নীলা একটা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলো, লাগিয়ে দিয়েছি প্যাস,
এইবার তোমাকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এইদিকে আমি আর চোখে জেরিনের দিকে তাকাচ্ছি আর দেখতে পাচ্ছি মেয়েটা কতটা রেগে গিয়েছে, একদম রাগে গাল দুইটা লাল হয়ে আছে, আর চোখগুলোর কথা তো নাই বললাম। তারপর রিক্সায় এসে আমাদের বাড়ির সামনে থামলো। জেরিন আমাকে রিক্সা থেকে নামিয়ে বলল, এই ভাড়া দে। আমি কোনো কথা না বলে ভাড়া দিয়ে দিলাম। তারপর ভাড়া দিতে আমাকে আবার টানতে টানতে বাসার ভিতরে ঢুকিয়ে জেরিন চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই শাশুড়ি আম্মু, ও আম্মু তুমি কোথায়, তাড়াতাড়ি নিচে আসো। আম্মু বলল, কি রে কি হয়েছে, এত চিৎকার দিতেছিস কেন মা? জেরিন বলল, তুমি রুম থেকে কথা না বলে নিচে আসো তো। আম্মু নিচে আসতে আসতে বলতে লাগলো, আরে বাবা আসতেছি, কি হয়েছে, এত রাগ করছোস কেন? জেরিন বলল, রাগ করবো না তো কি, তোমার ছেলেকে যত বলি আমার কথা শুনে চলতে, তত আমার অবদ্ধ হয় কেন? আম্মু বলল, কেন কি হয়েছে? জেরিন বলল, আমি এত কিছু বলতে পারবো না, আব্বুকে ডাকো, আজই আমাদের বিয়ে দিতে হবে বলে দিলাম। আমি বললাম, এই তুমি কি বলছো? জেরিন বলল, চুপ, তোকে আমি কথা বলতে না করছি না, তুই চুপ থাক। আম্মু বলল, মা তুমি একটু শান্ত হও, কি হয়েছে একটু আমাকে খুলে বলো। জেরিন বলল, আমি এত কথা বলতে পারবো না, আগে আমার কথা মানতে হবে। আম্মু তুমি আব্বুকে কল দাও, আর আমাদের বিয়ে আজকেই দিতে হবে, তা না হলে কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আম্মু বলল, আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি শুভর আব্বুকে কল দিচ্ছি। এই তুই জেরিনকে নিয়ে রুমে যা। আমি বললাম, জেরিন? আমাকে জেরিন আর কিছু বলতে না দিয়ে আমার কলার ধরে টানতে টানতে আমার রুমের দিকে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, তোকে কিছু বলতে হবে না, চল রুমে চল, তোর আজ খবর আছে। এইদিকে মা আমার এইরকম অবস্থা দেখে বলতে লাগলো, আমার ছেলেটার কপালে অনেক খারাপই আছে। এই বলে আম্মু বাবাকে কল দিয়ে বলতে লাগলো, ওগো তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় আসো। আব্বু বলল, কেন কি হয়েছে? আম্মু বলল, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, এইদিকে তোমার হবু বৌমা এসে ঘর মাথার উপর তুলছে, বিয়ে করবে বলে, তাও আজকের মধ্যে। আব্বু বলল, আম্মু বলল, নয় হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আব্বু বলল, আচ্ছা আমি আসতেছি, এই বলে ফোন কেটে দিল। আব্বু আর তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে জেরিন আমাকে রুমে ঢুকিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আমি বললাম, এই তুমি দরজা বন্ধ করলে কেন? জেরিন এক প্যাক পাক করে এগোচ্ছে আর বলতেছে, আরেকটু পর থেকে এটা আমার রুম হবে, তো এখন থেকে এটা আমার রুম, আমি বন্ধ করব, তোর কোনো সমস্যা? তোকে আমি অনেকবার মানা করছি না মেয়েদের থেকে দূরে থাকতে? আমি বললাম, এই তুমি এইভাবে আমার দিকে আসতেছো কেন? জেরিন বলল, আগে বল, তোকে মেয়েদের থেকে দূরে থাকতে বলছি না? কি বলিনি? আমি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বললাম, এটা বলতে দেরি। আর জেরিন আমার কাছে এসে কলার ধরতে দেরি হলো না। জেরিন বলল, তাহলে তুই ওই পেতনির কাছে গেলি কেন? আবার ওই পেতনি তোকে জড়িয়ে ধরে, এখন তোকে ইচ্ছে করছে অনেক কিছু করতে। আমি বললাম, আমি কি নীলার কাছে এমনি গেছি নাকি, সেই তো আমার কাছে আসতে, আমি কি করব? আর সেই তো ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরছে, এতে আমি কি করবো? জেরিন বলল, তার মানে কেউ তোকে জড়িয়ে ধরলে তুই কিছু করবি না, লুচ্চা? আমি বললাম, এই না, হঠাৎ করে ধরছে তো তাই বুঝতে পারিনি, এরপর তুমি দেখোনি আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। জেরিন বলল, আমার কথা হচ্ছে ওই মেয়ে তোকে ধরবে কেন, ধরার আমি আছি তাই না? আমি বললাম, সেটা ওই মেয়েকে জিগাও গিয়ে। জেরিন বলল, তুই চুপ থাক, এখন রেডি থাক বিয়ে করার জন্য, আজ তোকে বিয়ে করব। আমি বললাম, এই এটা কি বলছো, হঠাৎ করে হবে নাকি, একটু সময় দাও, ভালো করে বিয়েটা না হয় করব। জেরিন আবার আমার কলার ধরে বলল, ওই কুত্তা, তোকে আমি সময় দিই আর তুই ওই নীলার বাচ্চার সাথে লুতুপুতু করবি তাই না? আমি বললাম, তুমি একটু বেশি বোঝো, আমি এটা বলছি আসলে আমি তো এখনো ছোট আর বেকার, তার থেকে বড় কথা আমার সামনে ফাইনাল পরীক্ষা আছে, তাই বলছি কি সবকিছু শেষ করে। জেরিন বলল, থাক আর কিছু বলতে হবে না, আমি আর একটা কথাও শুনতে চাই না, আজ বিয়ে হবে মানে আজই হবে, আরেকটা কথা বললে তোর খবর আছে। আমি বললাম, দেখো জেরিন একটু বুঝার, আর বলতে না দিয়ে জেরিন আমার ঠোঁট জোড়া দখল করে নিল। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।